আজকের আলোচনার সময় আমাদের বসতে হতো না যদি সরকার একেবারে প্রথম দফাতে এই মানবাধিকার কমিশন আইনের বিষয়ে যে অধ্যাদেশটা করা হয়েছিল, গুম খুঁটিকার প্রতিরোধের জন্য যে অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশগুলোকে সংসদের প্রথম অধিবেশনে যদি পাশ করে নিত, তাহলে আজকে হয়তো আমাদেরকে আলোচনায় বসতে হতো না। আমরা গত 6 মাস ধরে সরকারকে আমরা দেখছি, 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে যে এই 6 মাসে আমরা কি করলাম। এই 6 মাসে বিএনপি সরকার অতীতে সম্পূর্ণ হওয়া কিছু কাজ, সেগুলোকে তারা বাতিল করার কারণে আমাদেরকে নতুন করে আবার এসে কথাবার্তা বলতে হচ্ছে, নতুন করে আলোচনাটা ওপেন করতে হচ্ছে, নতুন করে একই ভোগান্তির মধ্যে আমাদেরকে করতে হচ্ছে, সে ধরনের একটা পরিস্থিতি আমাদেরকে করতে হচ্ছে। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের মানুষের গুম বিষয়ে একটা ভয়ঙ্কর ধরনের প্রমাণ আছে। কারণ এখানে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য মানুষ তারা যে গুম হয়ে গেছিলেন এসে সাক্ষ্য দিয়েছেন যে তাদের কায়দা করে বন্দী করে রাখা হয়েছিল। আবার অসংখ্য মানুষ এমন আছেন যারা হয়তো গুম থেকে আর ফিরতেও পারেনি। কিন্তু এই যে গুম হয়ে গেল, এই গুমের ঘটনাগুলো কোনোভাবেই গুমের ভিত্তিম যে পরিবাররা আছে বা গুমের যারা ভিত্তিম আছেন সরাসরি, তারা এখানে কোনো ন্যায় বিচার পান না। এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা দেখেছি অতীতে আওয়ামী লীগের সময়টাতে আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, আমরা সকলে মিলে তখন বলতাম যে বাংলাদেশে গুম একেবারেই বন্ধ হয়ে যেতে হবে। কোনোভাবেই গুমের মতো এমন একটা মানবতা বিরোধী অপরাধ, এ থেকে আমরা কোনোভাবেই বাংলাদেশে চলতে দিতে পারি। তো তেমন একটা লক্ষ্য নিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গুমের বিষয়ে আইনটা করেছে। কিন্তু সে আইন থেকে ভালো একটা আইন করা হবে, মানবাধিকার কমিশনের যে আইন, তার থেকে একটা ভালো আইন করা হবে, এই অজুহাতে সংসদের প্রথম অধিবেশনে লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সংস্কারের জন্য রাখা যে আইনগুলো ছিল সেগুলোকে বাতিল করে দেওয়া হবে। শুধুমাত্র মানবাধিকার কমিশনের আইনটা না, গুম কমিশনের আইনটা না, বরং বিচার বিভাগ সম্পর্কিত যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো, অর্থাৎ সংস্কার হতে পারে বেসিক যে বিষয়গুলোতে, মৌলিক বিষয়গুলোতে সংস্কার এবং মানবাধিকারের পক্ষে যে আইনগুলো ছিল, প্রত্যেকটাকেই সেই সময়টাতে ল্যাপস করে দেওয়া হলো। যে 1 মাসের সময়সীমা থাকে, সেই সময়সীমার মধ্যে এটাকে আর সংসদে প্রেজেন্ট করে সেটাকে পাস করানোর কোনো ব্যবস্থা করা হলো। ওই সময়টাতে আমরা সংসদে বলেছিলাম যে আপনারা যে মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা পাস করছেন না, গুমের অধ্যাদেশটা পাস করছেন না, সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ, বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ, সেগুলো পাস করছেন না কেন? সেটা তখন সরকার দলের তরফে বলা হয়েছিল যে আরো ভালো আইন নিয়ে আসা হবে, এই কারণে আমরা এখন এটা করছি না। তখন কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা এই সময়টাতে এই আইনগুলোকে অ্যাজ ইট ইজ, যেভাবে আছে সেভাবে আপনারা এটাকে পাস করে নেন অধ্যাদেশগুলো। যদি পরবর্তীতে আপনাদের মনে হয় যে কোনো একটা জায়গায় সংশোধনী দরকার আর বেটারমেন্টের জন্য, তখন আপনারা সংসদে নিয়ে এসে সেগুলোকে করিয়ে। কিন্তু তারা সেই যুক্তিটাও তারা সরেনি, তারা সরাসরি সেগুলোকে বাতিল করে দিয়েছে, সেগুলোকে আইনগত করতে বহির্ভূত করে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এটা, যাতে করে তারা তাদের মতো করে আইনগুলোকে তারা নির্ধারণ করতে পারে, আইনগুলোকে তারা লিখতে পারে, এবং আমরা তাদের কাছ থেকে সেটাই দেখলাম। এখন এই মানবাধিকার লঙ্ঘনের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, সে সময়টাতে মানবাধিকার কমিশন তারা প্রথমেই তদন্ত করার যে এখতিয়ার তাদেরকে দেওয়া হয়েছিল অধ্যাদেশে, সেই এখতিয়ার তারা পাবেন। তাদের অপেক্ষা করতে হবে কাহিনীগুলো, তাদের যে তদন্ত রিপোর্ট আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আবার এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কি হবেন, চেয়ারপারসন কি হবেন, সেটা নিয়োগের ব্যাপারটা কিরকম হবে, অধ্যাদেশে ছিল এমন। এখন যে খসড়া আইনটা করা হচ্ছে সেখানে করা হয়েছে অন্যরকম, অর্থাৎ সরকারি দল যেভাবে চাবো সেভাবেই যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, সে ধরনের একটা ব্যবস্থা এখানে করা হলো। আবার গুম আইনের ক্ষেত্রে বলা হলো কি, এটারও তদন্ত যে বাহিনীগুলো গুম করতে পারে সে আইনের মধ্যে বলা হয়েছে সেই বাহিনীগুলো এই তদন্তের কাজটা তারা সম্পূর্ণ করবে, এই ধরনের কথা সেখানে বলা হয়। আবার ভয়ের বিষয়টি কি হয়ে দাঁড়ায়, যারা গুমের ভিক্টিম হয়েছে
সেই পরিবার যদি গুমের বিষয়ে কোনো একটা অভিযোগ দায়ের করতে যান, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান যেখানে তারা গুমের অভিযোগ দায়ের করতে গেলেন, ধরেন থানায় তারা গেলেন অভিযোগ দায়ের করতে, তাদেরকে বলা হবে যে যদি মিথ্যা অভিযোগ হয় তাহলে কিন্তু তোমার 5 বছরের কারাদণ্ড হবে, শাস্তি হবে, এভাবে তাদেরকে ভয় দেখানো হবে। প্রকারান্তরের বিষয়টা এরকম, গুমের মতো ঘটনা যদি ঘটেও যায় আর তদন্ত যারা গুম করছে সেই বাহিনীগুলো যদি করে এবং তাদের মতো করে যদি তদন্ত তারা দাখিল করে, তাহলে দেখা যাবে যে আসলে গুম ঘটেছে এই বিষয়টাই সেই তদন্তে চেপে যাওয়া হবে এবং যে ভিকটিম পরিবার আছে তারা বরং ভুল ভাবে মিথ্যা অভিযোগ আনার দায় এসে তাদেরকে ফেঁসে দিতে হবে। তাহলে আমরা কি দেখছি যে সরকার আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। এখন এখানে আমাদের করণীয় কি? আমরা যারা বিরোধী রাজনৈতিক দল হয়ে আছি এবং যারা আমাদের সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিকরা আছেন, আমরা এই কথাটা সরকারের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি, যাতে করে অধ্যাদেশগুলো যেভাবে ছিল সেভাবে যেন আইনগুলোকে পাশ করে নিয়ে আসা হয়, যাতে করে কোনোভাবে সরকার যে বাহিনীগুলো নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত হয়, আমরা বলছি না যে সবাই সবসময় হয়, কিন্তু হয়তো এরকম ধরনের বিষয় সেই মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো বিষয় যদি ঘটে তাহলে যেন তাদেরকে দায় মুক্তি দেওয়ার দিকে না যায়। আমরা একটা ফেয়ার সিস্টেম বাংলাদেশে চাই, একটা জবাব দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। যদি খসড়া যে গুম আইনটা করা হয়েছে, মানবাধিকার কমিশনের যে খসড়া আইন করা হয়েছে, এভাবেই যদি সংসদে এটা পাশ হয়ে যায় তাহলে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সেই অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়বো, আমাদেরকে আবারও পিছনের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদের লড়াইয়ের পথটা আরো দীর্ঘ হবে। আমরা এই জায়গাতে সরকারের কাছে এই বিষয়টা আহ্বান জানাই। অবশ্যই সংসদে এই বিষয়টা নিয়ে কথা হবে, সেই জায়গাটাতে এটার পুঙ্খানুপুঙ্খ দিকগুলো নিয়ে আমরা সংসদে বক্তব্য উপস্থাপন করবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো যে সংসদে জানেন এখনো পর্যন্ত 70 অনুচ্ছেদের কার্যকারিতা আছে এবং সেই কারণেই হোক আর বাংলাদেশের রাজনৈতিক যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চালিত হয়ে আসছি তার কারণেই হোক, সরকার যখন আইনটা পেশ করবেন কষ্ট লাগে যে এই বিএনপি সরকারের অসংখ্য নেতাকর্মী, এমনকি যারা এমপি হয়েছেন তারাও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকেও আসলে সরকারের আইনের প্রতি তাদেরকে সমর্থন ব্যক্ত করতে হবে। এই ধরনের একটা পরিবেশ সেখানে হয়ে আছে। তা আমরা সরকারের কাছে চাইবো যে আপনারা মন্ত্রিসভা এগুলোকে পাশ করেছেন, কিন্তু সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না, এমনকি আইন পাশ করলে সেটা সংশোধনী করা যায়। আপনারা মন্ত্রিসভার আবার বৈঠক রাখুন, শুধুমাত্র আমলাদের কথায়, আইন শৃঙ্খলা বাহিনীর কথাই নয়, এই যে সাধারণ মানুষ যারা নাগরিকেরা আছেন তাদের মতামতকে ধারণ করে নতুন করে আইনগুলোকে ড্রাফট করুন এবং যাতে করে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, গুমের ঘটনা না ঘটে, তেমন করে এই আইনগুলোকে প্রণয়ন করার জন্য এবং যদি ঘটেও যায় সেক্ষেত্রে যাতে মানুষেরা ন্যায় বিচার পায় সেটাকে সিকিউর রেখে আইনের খসড়া প্রস্তুত করে তারপরে সেটাকে আপনারা সংসদে প্লেস করবেন, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু আমরা এটা কতটুকু পাবো আমরা এটা জানি না, কারণ সরকার আসলে এই সময়কালে তার এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানটাতে তারা দলীয়করণ করেন নাই। নির্বাচন কমিশনেও তারা একজন যুগ্ম সচিব বসিয়েছেন, তাদের দলের একেবারে নিজের দলের কর্মী। গতকাল দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, সেই জায়গাটাতেও বড় ধরনের একটা প্রশ্নের জায়গা উত্থাপিত হয়েছে, এমনকি পুরোটাঙ্গন থেকে অনেকগুলো অভিযোগ আসছে। তা আমরা যদি দুর্নীতি দমন কমিশনের বিষয়েও যদি এরকম ধরনের একটা অবস্থায় আমরা পড়ে যাই তাহলে যে ধরনের অবস্থা হতে পারে, এই মানবাধিকার কমিশনকেও যদি আমরা একটা ভগ্ন মানবাধিকার কমিশন হিসেবে আমরা প্রতিষ্ঠা করি তাহলে আমাদের একই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এই কারণে আমরা সরকারের কাছে একটা জিনিস আহ্বান জানাবো যে আমরা আসলে বাংলাদেশটা অতীতে যেভাবে চলেছে সেভাবে সামনের দিকে চলুক, সেটা আমরা চাই। অতীতে তো বাহিনীগুলো গুম করতো, মানবাধিকার লঙ্ঘন করতো, তারা দায় মুক্তি পেত, তার মধ্যে একটা বেশিরভাগ টাইম হতো। সামনেও কি আমরা এরকম বেশিরভাগ দেখতে চাই, যার কারণে ওই বাহিনীগুলোকেই ফেসিলিটি দিয়ে, দায় মুক্তি দিয়ে, ওই বাহিনীগুলোকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সেগুলোকে সামনে আসবে না, আলোর দেখবে না, এই ধরনের একটা পরিস্থিতি দেখে আমরা কি মানবাধিকার কমিশনকে আমরা দেখতে চাই কিনা? অবশ্যই আমরা এটা দেখতে চাই। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।